স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালো। জাতিসংঘ ঘোষিত উন্নয়নশীল দেশের পথে এখন বাংলাদেশ। গৌরবোজ্জ্বল এই অধ্যায়ের পরতে পরতে এখন উন্নয়নের ছোঁয়া। আর এই উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরতে আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি মানসুর। মানুষের আয় যেমন বেড়েছে, তেমনি জীবনযাত্রার মানও উন্নত হয়েছে। এর অন্যতম কারণ ডিজিটাল জগতে প্রবেশ। তথ্য প্রযুক্তির বাহনে চড়ে দুরন্ত গতিতে দেশজুড়ে ছড়িয়ে যাচ্ছে ডিজিটাল সেবা। সেই পথ ধরে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। এদিকে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের অর্থনীতিতে অবদান রাখছে আবাসন খাত। মোবাইল ব্যাংকিং ও আবাসন খাতের উন্নয়ন ও দেশের কল্যাণে নানামুখী পদক্ষেপের কথা জানাতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইম্পেরিয়াল কনসালটেন্ট ও ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা। তার পাশেই আছেন নগদের চিফ অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস সুলাইমান সুখন। দর্শক, অতিথিদের সাথে কথা বলবো, তার আগে নগদের মোবাইল ব্যাংকিং নিয়ে নির্মিত একটি প্রতিবেদন দেখে আসি। বাঙালির স্বাধীন সত্তা বিকাশের বড় প্রতীক বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। সম্প্রচারের নতুন দিগন্ত, স্বপ্নের ডিজিটাল জানালা খুলে দিয়েছে মহাশূন্যে ডানামেলা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। উন্নয়নের অভিনব যাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। এখন বিশ্বায়নের যুগ, বিজ্ঞান প্রযুক্তির সময়, ডিজিটাল সময়। এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা পৌঁছে গেছে জনগণের দোরগোড়ায়। স্যাটেলাইটের মধ্যে দিয়ে স্যাটেলাইট ও অ্যান্ড্রয়েড টিভি, স্মার্টফোন, গেজেট, পঞ্চম প্রজন্মের 5G মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই ইন্টারনেট সম্প্রচার ও দুর্গম এলাকায় টেলিযোগাযোগ ও ডিজিটাল তথ্য প্রযুক্তিতে এনেছে দুর্দান্ত গতি। ভাবা যায় মাত্র 10 বছর সময়ের মধ্যে সবকিছুই প্রযুক্তি নির্ভর ডিজিটাল হয়ে উঠেছে। হাতে হাতে অ্যান্ড্রয়েডে তথ্য প্রযুক্তি ছড়াছড়ি। দ্রুত বদলে গেছে মানুষের চিন্তা ভাবনা ও চাহিদার ধরন। টাকা লেনদেনেও পরিবর্তন এসেছে। ডিজিটাল ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ডাক বিভাগের পরিচালিত মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ দিন দিন জনপ্রিয় হচ্ছে। কোনো রকম কাগজপত্রের ঝামেলা ছাড়া শুধু প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একদিনে 1,85,000-এর বেশি নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রাহক বৃদ্ধির ক্ষেত্রে এটি এক অনন্য মাইল ফলক। 2 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নগদের যখন যাত্রা শুরু হয়, আমাদের একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে যে আর্থিক অন্তর্ভুক্তির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা অর্থনৈতিক সুবিধাটা পৌঁছে দেয়া। সেই জায়গাটাতে আমরা ডিজিটাল প্রযুক্তির একটা সদ্ব্যবহারের মাধ্যমে এবং মার্কেটে আজকে বাজারে সবচেয়ে কম খরচে সেই সেবাটা আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি, যার প্রমাণ আজকে 2 বছরের কম সময়ে বাংলাদেশের 3.5 কোটির বেশি গ্রাহক আমাদের সাথে আছেন। এবং আমাদের অভীষ্ট লক্ষ্য সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি গৃহস্থালিতে একটি করে মিনিমাম নগদের ওয়ালেট থাকবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই ডিজিটাল প্রযুক্তিকে আরও নতুন নতুন ইনোভেশনের মাধ্যমে এবং সহজলভ্য এবং কম খরচে কিভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মোবাইল ব্যাংকিং গ্রামীণ অর্থনীতিতে যেমন ভূমিকা রাখছে, তেমনি শহরাঞ্চলের কর্মরত পোশাক কর্মী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরিজীবী সহ সবাই এখন এই সেবা গ্রহীতা হয়ে উঠেছেন। মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা হচ্ছে খুব সহজে টাকাটা আনতে পারছি এবং ক্যাশ আউট চার্জটা কম। অন্য হেজিটেশনের থেকে এটা খুব সহজে আমি আমার টাকাটা আমার নিজের অ্যাকাউন্টে সরাসরি দেখলাম, ক্যাশ আউট করলাম, আমি বের করে নিলাম। নগদে অ্যাকাউন্ট করতে খুবই সহজে অ্যাকাউন্ট করা যায়। আর আপনার ক্যাশ আউট চার্জ খুব কম, সেন্ড মানি করতে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগে না। তো এই জন্য নগদটা আশা করি অনেক বেস্ট। নগদের এই মোবাইল ব্যাংকিং দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। নগদের এজেন্ট হয়ে অথবা এই সেবা প্রদান করে শহর ও গ্রামাঞ্চলের অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। নগদ থেকে যেটা আমি পাই, ওটা দিয়ে যেই টাকাটা আমি আর্ন করি, ওই টাকাটা দিয়ে আমার সংসার এবং আমার ফ্যামিলি, আমার দোকান সবকিছু আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এই মোবাইল ব্যাংকিং সেবা গ্রামের সাধারণ মানুষকে ডিজিটাল ও ব্যাংকিং সেবার আওতায় এনেছে। তাই ডিজিটাল বাংলাদেশের সুবিধাভোগী প্রত্যন্ত গ্রাম থেকে শহরে প্রজন্মের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। প্রতিবেদনটি দেখলাম। সুলাইমান সুখন, আপনার কাছে আসি।
টাকা যে ফর্মেই থাক না কেন সেটি প্রয়োজনের সময় তাৎক্ষণিকভাবে যদি ব্যবহার করা যায় তবে সেটি টাকার সবচেয়ে ভালো উপযোগিতা। সেই জায়গাতে নগদ কতটা ভূমিকা রাখছে? ধন্যবাদ আপনাকে। ইয়াস, আপনার টাকা আপনার কাছে থাকবে, আপনার টাকা আপনি যখন ইচ্ছা তখন ব্যবহার করতে চান। বাট কনভেনশনাল ব্যাংকিং মেথডে যেটাকে আমরা বলি, সেখানে আপনার টাকা এমন একটা জায়গায় আছে যে আপনাকে সশরীরে সেখানে যেতে হচ্ছে, আপনাকে হয়তো কোনো একটা চেক অথবা কোনো একটা কাগজ লিখতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে। সো ইটস ইয়োর মানি, বাট আপনি চাইলে ইনস্ট্যান্টলি ইউজ করতে পারছেন না। তো সেই জায়গায় ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, নগদ এবং আরও যারা আছেন তাদের ভূমিকাটা খুব দারুণ, যে আপনি ফিঙ্গার টিপের মাধ্যমে আপনার টাকা আদান প্রদান, সঞ্চয়, কোনো কিছু কেনাকাটা, সো এভরিথিং ইউ ক্যান ডু। সো সেই জায়গায় আমি বলবো যে বাংলাদেশে আসলে গত 10 বছর একটা দারুণ রেভলিউশন হয়ে গেছে, অ্যান্ড নগদ ইজ ভেরি হ্যাপি টু বি পার্ট অফ ইট। দর্শক, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইম্পেরিয়াল কনসালট্যান্টস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা। তার সাথে কথা বলবো, তার আগে একটি প্রতিবেদন দেখব, জানার চেষ্টা করব কিভাবে গড়ে তুললেন ইম্পেরিয়াল কনসালট্যান্টস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এবং আবাসন খাতের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে কিভাবে অবদান রাখছেন। চলুন দেখি প্রতিবেদনটি। বর্তমান যুগটা বড়ই যান্ত্রিক। এই যুগে মানুষ বড় আত্মকেন্দ্রিক, কিন্তু এই কঠিন বাস্তবতায়ও কিছু মানুষ থাকে যাদের জন্যই আমরা এগিয়ে যাবার আলো দেখতে পাই। তেমনই একজন আলোকিত মানুষ সৈয়দ শামীম রেজা। মানুষের কল্যাণে কাজ করবেন এমন ব্রত নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। 5টি জেলা নিয়ে গঠিত বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লাইফ মেম্বার এবং FBCCI ও BCI এর জেনারেল বডি মেম্বার সৈয়দ শামীম রেজা। তার নিজ গ্রামের সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য হিসাবে এ যাবৎ প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য উৎসাহ যোগাচ্ছে। চাকরির কথা আসলে আমি চিন্তা করিনি, সবসময় আমি চিন্তা করেছি যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। তাই আমি অনেক অফিসে গেছি, অনেকের সাথে মিশছি, অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। নিজের একক প্রচেষ্টায় ইম্পেরিয়াল কনসালটেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এই প্রতিষ্ঠানটাকে আমি দাঁড় করাই। আজকের যে জায়গায় এসেছি এগুলি আসলে মানুষের ভালোবাসা এবং দোয়া। আমার বাবা মার দোয়া ছিল। কোম্পানির একটা মূল লক্ষ্য ছিল যে মানুষকে বাসস্থান তৈরি করবো, কিন্তু স্বল্প মূল্যের একটা রিজনেবল লাভ করে, আমি লাভ করবো না সেটা বলিনি, কখনো চিন্তা করিনি, বাট রিজনেবল লাভ হবে এবং প্রত্যেকের জন্য একটা করে যেন ফ্ল্যাট দিতে পারি। বাংলাদেশ এখন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বিশেষ করে আবাসন খাতে অনন্য ভূমিকা রেখে দেশের এই অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ শামীম রেজা। বছরকে বছর ঘোরানো এই কাজটা আমি কখনই করিনি। তাদের সাথে যেভাবে এগ্রিমেন্ট করেছি, যেভাবে ক্লায়েন্টদেরকে দিয়েছি, হয়তো 1 থেকে 2 মাস, 2 মাস থেকে 4 মাস এরকম হয়তো ডিলে হয়েছে, কারণ এটা কনস্ট্রাকশন কাজ, এটা একদম 100% আপনার টাইমলি করা খুবই কঠিন। তারপরে আমি চেষ্টা করেছি। অল্প পুঁজিতে ব্যবসা শুরু করলেও আবাসন খাতে এক অনন্য নাম ইম্পেরিয়াল কনসালটেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। ঢাকা শহরে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে 55টি বহুতল ভবন হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আরো 8টি প্রকল্প নির্মাণাধীন রয়েছে। অনেকে দেখা যাচ্ছে তাদের খুব কষ্টের টাকা, আজীবন সঞ্চয়ের টাকা দিয়ে মানুষ একটা ফ্ল্যাট বুকিং দেয়, দেখা যায় কি তারা সময় মতো ফ্ল্যাটটা হাতে পান না এবং অনেকে একদমই পান না, টাকা দিয়ে তাদের ঘুরতে হয়, অনেক সময় ডেভেলপারকেই তারা খুঁজে পায় না যারা আমাদের থেকে ফ্ল্যাট পারচেজ করে। তো আমরা তাদেরকে টাইমলি তাদের ফ্ল্যাটটা ডেলিভার করি। স্বল্প লাভে কিভাবে মানুষকে একটা কোয়ালিটিফুল সার্ভিস দেওয়া যায় সেই চেষ্টায় আমরা সবসময় করি। আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার আমাদের জন্য একটা আইডল স্বরূপ। উল্লেখযোগ্য বৃহৎ একটি প্রকল্প হচ্ছে 31 কাঠা ভূমির উপর নির্মিত 11 তলা বিশিষ্ট সুবিশাল ভবন ইম্পেরিয়াল আজিজ গার্ডেন, যেটি স্বামীবাগ ওয়ারিতে অবস্থিত। ইম্পেরিয়াল কনসালটেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সার্বিক সহযোগিতায় খুব শীঘ্রই সম্পূর্ণ প্রতিবন্ধী বান্ধব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত খাবার পানি প্রস্তুত এবং টিস্যু পেপার কোম্পানি গঠন করা হবে বলে জানান ইম্পেরিয়াল কনসালটেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা। এতে অসংখ্য প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। 2000 সালে আমি খুব অসুস্থ ছিলাম। আমি নিজে আমার সার্ভাইকাল পেইনে আমি প্রায় 6 মাস বেডে আমার শুয়ে থাকতে হয়েছে। তখন থেকে আমি চিন্তা করেছিলাম যে আসলে যদি ডিজেবল হয়ে যায় বা কি হয়ে যায়, এরকম হয়ে গেলে আমার কি হতো আজকে আমার পরিবার। তাই তখন থেকে আমার মনে একটা ছিল যে এদের জন্য কি করা যায়। এছাড়াও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের মধুখালী গ্রামে প্রতিবন্ধী শিশুদের জন্য পার্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একাডেমি গঠনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আমাদের ইম্পেরিয়াল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর প্রতিবন্ধী মানুষের পাশে থাকে এবং এই হুইলচেয়ার
যে টিমটার মোটামুটি যা যা করণীয় সবসময় আমাদের সাথে থাকে। বাংলাদেশের যত প্রতিবন্ধী পরিবার আছে, আমি সবাই বলবো যে স্যারের জন্য সবাই যাতে দোয়া করে, স্যার যেন অনেক ভালো কাজ করতে পারে। সম্প্রতি ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের সাথে প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ডিসএবিলিটি স্পোর্টস নিয়ে প্রতিষ্ঠানদ্বয় কাজ করবে। ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট টিম বাংলাদেশের যাবতীয় স্পোর্টস ইভেন্টগুলো পরিচালনার পাশে থাকবে ইম্পেরিয়াল কনসালটেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। আমি ঘুমায় স্বপ্ন দেখি না, আমি জেগে জেগে স্বপ্ন দেখি এবং স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, আমরা হয়তো আরো এগিয়ে যাব, আমরাও আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি উপস্থিত থেকে সবাইকে অনুপ্রাণিত করেন। আমরা যেন সবসময় মানুষের কল্যাণে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার বিনির্মাণে কাজ করে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী। এভাবেই নানামুখী উন্নয়নমূলক কাজের মাধ্যমে এগিয়ে যাবে লাল সবুজের এই বাংলাদেশ। সৈয়দ শামীম রেজা, প্রতিবেদনে দেখলাম ব্যবসার সাথে মানবিক দিকটাও জড়িয়ে আছে। এই দুটি সমন্বয় কিভাবে করছেন? আসলে ব্যবসার সাথে সাথে মানবিক দিক যদি চিন্তা করেন আপনি, সবাই কিন্তু ব্যবসা করে পয়সা আর্ন করবে এবং লাভ করবে, এটাই স্বাভাবিক। এবং লাভের জায়গাটা আপনি কোথায় ব্যয় করবেন সেটা হলো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন আপনি বিদেশে ঘুরে ব্যয় করতে পারেন, আপনি র্যাভিশলি লাইফ লিড করে ব্যয় করতে পারেন, এবং পাশাপাশি আপনি চিন্তা করতে পারেন যে না ঠিক আছে, মানবিকভাবে আমরা কী করলে পরে সমাজ পরিবর্তন হবে, এটাও চিন্তা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন যারা সমাজে অবহেলিত, যে এরা যে আসলে কিছু করতে পারে, সেইটাই আমাদের চ্যালেঞ্জ। এবং এই মানবিক দিকের কথাও যদি আপনি বলেন যে ব্যবসার সাথে সাথে মানবিক দিক, আমরা এইটা নিয়েই আগাচ্ছি যে আমরা কিছু ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছি নতুন সামনের দিকে। আমরা একটা অলরেডি পানির একটা প্ল্যান্ট তৈরি করছি এবং টিস্যুর প্ল্যান্ট তৈরি করছি, যেটার মধ্যে আমাদের শুধু এই ডিজেবল ছেলেমেয়েরা কাজ করবে। কারণ তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে তারা অ্যাকচুয়ালি এই সমাজে আর বোঝা হবে না। কারণ আমরা তাদেরকে কেউ টাকা দিয়ে আপনার কাছে আসলো, 5,000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, সাহায্য করলেন, শেষ হয়ে গেল। এটা কিন্তু আসলে এটা আপনার ভিক্ষাবৃত্তির কাছে চলে যাচ্ছে এবং তার মনটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু সে যদি কাজ করে টাকা আর্ন করে, সে যদি কম টাকা আর্ন করে, তাহলে সেটা সে চিন্তা করবে যে আমি কাজ করে এটা আর্ন করছি। তখন এটাকে আপনি অন্যভাবে দৃষ্টিতে দেখবেন, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবী। তো এই জন্য আমরা সেই দিকটা চিন্তা করতেছি ব্যবসার মাধ্যমে। সুলাইমান সুখন, সম্প্রতি বিবেকের আয়না ক্যাম্পেইন চালু করেছে নগদ। এই ক্যাম্পেইনের মাধ্যমে আসলে কি মেসেজ দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এটা একটা বিটিএল ক্যাম্পেইন। বেসিক্যালি আমরা একটা কিওস্ক বানিয়েছি, ইটস এ মোবাইল থিং, যেখানে আমরা মানুষজনকে বলছি যে আপনার যদি নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলে পর্দাটা টানুন, পর্দাটা টানলে একটা আয়না দেখা যাচ্ছে, সেই আয়নাতে গিয়ে সে নিজের চেহারাই দেখতে পাচ্ছে। তারপর বলা হচ্ছে যে আমাদের ডানে একটা স্ক্রিন আছে, সেখানে সে চাপ দিয়ে দেখতে পাচ্ছে এই যে সে মোবাইলে টাকা পয়সা আদান প্রদান করছে, অন্যান্য অফারের চেয়ে নগদ অনেক রেট কম দিচ্ছে, খুব দ্রুত অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, সব কিছু ফ্রি, অলমোস্ট সেন্ড মানি ফ্রি, বিল পেমেন্ট ফ্রি। সো এই যে কাজগুলো, তো আমরা বলছি মানুষজনকে আপনি নিজে আয়নায় দেখুন, আপনি নিজেই কম্পেয়ার করুন যে নগদের যেই অফারগুলো সেগুলো কতটা প্রতিযোগিতামূলক অন্যদের তুলনায়। তো এই জন্য আমরা ক্যাম্পেইনটাকে আমরা ওইভাবে সাজিয়েছি এবং নাম দিয়েছি বিবেকের আয়না। কারণ আমরা আমাদের ব্যবহারকারী এবং মানুষজনের কাছে প্রশ্ন রাখতে চাই, তাদের কাছেই বলতে চাই যে আপনি কম্পেয়ার করুন। তো বিবেকের আয়নার মাধ্যমে আমরা এই মেসেজটাই কনভে করার চেষ্টা করছি। এই ক্যাম্পেইনে আপনি কতটুকু ফিডব্যাক পাচ্ছেন বা কতটুকু সাকসেস হচ্ছে? অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এই মুহূর্তে বেসিক্যালি আমাদের ওটার লুক অ্যান্ড ফিলটাও সুন্দর, বেশ আমাদের ব্র্যান্ড কালারে মেলানো, একটু আলোকিত, তারপর একটা আয়না আছে, একটা স্ক্রিন আছে সাইডে, সেটা তারপর ইন্টারাক্ট করতে পারছে রিয়েল টাইম লোকজন। সো দেখা যাচ্ছে আমরা যেসব জায়গায় প্লেস করছি যথাযথ অনুমতি নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে। আমাদের যারা আসছেন কনজিউমাররা, যারা আগ্রহী, তারা মানে দারুণ, অনেকেই বলছেন যে আমি জানতাম না এই জিনিসগুলো। কারণ সবাই তো আর স্মার্টফোন বা টিভি, আমরা যেটা ধরে নেই যে আমি একটা টিভিতে কিছু বললাম বা স্মার্টফোনে কিছু বললাম সবাই জেনে গেল, এই ধারণাটা ভুল। সো সেগমেন্টেশন করলে দেখা যায় যে একটা বড় অংশ এখনও ওখান থেকে তথ্য নেয় না বা পায় না। সো তাদের জন্য আমরা অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে এই ব্যবস্থাটা করার পরে উই আর রিসিভিং এ ফ্যান্টাস্টিক ফিডব্যাক। প্রতিবেদনে দেখলাম যে প্রচুর পরিমাণে মানে জনসম্পদ, যে সাধারণ মানুষের যে ইনকামের একটা ব্যবস্থা নগদের মাধ্যমে হয়েছে। তো এই বিষয়ে আপনি কি মনে করেন? থ্যাংক ইউ ফর মেনশনিং দিস। যেটা হয়েছে যে আমাদের প্রায় 2 লক্ষেরও বেশি
উদ্যোক্তা আছেন সারা দেশে, সেই 2 লক্ষ কর্মসংস্থানের সাথে আমরা সরাসরি জড়িত। তারপর আমাদের সারা দেশে যে ডিস্ট্রিবিউটর আছেন, যেই আমাদের যে ডিস্ট্রিবিউশন যেই রিপ্রেজেন্টেটিভরা আছেন, আমাদের সেলসম্যান আছেন, তাদের একটা কর্মসংস্থান হয়েছে। সো ডেফিনেটলি আমরা 2 বছর হয়েছে মাত্র নগদ, বাট এর মধ্যেও অ্যাটলিস্ট কয়েক লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার বলে মনে করি। কারণ বাংলাদেশে আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় এজেন্ডাতে, সেটা একদম জাতীয় পর্যায় থেকে একদম যে কোনো পর্যায়ে এজেন্ডাতে কর্মসংস্থান এটা অন্যতম শীর্ষে থাকা উচিত। সৈয়দ শামীম রেজা, আপনি চাচ্ছেন সবার একটি করে ফ্ল্যাট থাক, খেয়ে পরে সবাই সুখে থাকুক। এই জায়গাতে আসলে কিভাবে কাজ করছেন আপনি? আসলে আমাদের স্লোগানটা ছিল যে প্রত্যেকের একটা করে মাথা গোঁজার ঠাঁই, আপনার অন্ন বস্ত্র বাসস্থান। এটা যদি চিন্তা করেন তাহলে আপনার মৌলিক চাহিদার একটা হচ্ছিল আপনার নিজস্ব ভবন বা ফ্ল্যাট। তো সেই ক্ষেত্রে আমাদের স্লোগানটা হচ্ছিল যে প্রত্যেকের একটা করে ফ্ল্যাট হোক। তো সেই ফ্ল্যাটটা হোক না ছোট, হোক না কম দামি, হোক না আপনার একটা সাদাসিধা একটা, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট থাক। এটা শুধু আমার স্লোগান না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান, এবং উনি অলরেডি ওনার কাছ থেকে আমরা এটা দিক নির্দেশনা পেয়েছি যদি বলতে হয়। কারণ উনি অলরেডি কিন্তু শুরু করেছেন। উনি প্রত্যেকের এই মুজিব বর্ষ উপলক্ষে প্রত্যেকটা গৃহহীন মানুষকে একটা করে বাড়ি দিয়েছেন। হ্যাঁ, এবং পাশাপাশি আমরা কিন্তু চাচ্ছি কি মধ্যবিত্ত শ্রেণীর, শুধু না নিম্ন মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত শ্রেণী নিয়ে হয়তো কাজ করতেছি, কিন্তু দেখেন সরকার কিন্তু অলরেডি নিম্ন মধ্যবিত্তের জন্য বস্তি লেভেলের জন্য ফ্ল্যাট তৈরি করছে। তা সেই ক্ষেত্রে আমাদের হলো যে প্রত্যেকটা লোকের একটা করে ফ্ল্যাট হবে, প্রতিটা পরিবারের জন্য অন্ততপক্ষে একটা মাথা গোঁজার ঠাঁই হয়। সেটা যেন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটিই আমরা রাখার চেষ্টা করতেছি। এটাই আমাদের মূল স্লোগান। আপনি বললেন যে ডিজিটালাইজ হয়ে গেছে বাংলাদেশ, এবং সেই সাথে যুগের সাথে তাল মিলিয়ে আপনি প্রত্যেকটা পরিবারকে কম দামে ফ্ল্যাট দেওয়ার একটা চিন্তা করছেন। এ বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন? মাননীয় প্রধানমন্ত্রী গত 12 বছর যে কাজ করে যাচ্ছেন, এই 12 বছর এক যুগে যে বৈপ্লবিক পরিবর্তন এবং যদি হয়ে থাকে ডিজিটালাইজড পরিবর্তন যদি আপনি বলে থাকেন, তাহলে এই সময়টাই হয়েছে। এবং এখন আপনি যেটা চিন্তা করেন, যে সেক্টরে চিন্তা করেন, আপনি চিন্তা করেন বিদ্যুৎ সেক্টরে, আপনি চিন্তা করেন অর্থনৈতিক সেক্টরে, আপনি চিন্তা করেন আপনি কৃষি ক্ষেত্রে, সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুখ দিয়ে বেরোয়েছে যে গ্রামকে শহরে পরিণত করতে হবে। এখন আপনি গ্রামে 100% বিদ্যুৎ পাচ্ছেন। অতএব আপনি সেইখানে সব ধরনের ফ্যাসিলিটি যদি তৈরি করে দেন, প্রত্যেকটা থানায়, প্রত্যেক ইয়েতে, আপনি ইউনিয়নে, ওইখানে আপনি ফ্ল্যাট বা বিল্ডিং বানিয়ে দিতে পারবেন। আপনি সেখানে বসবাসের জন্য সমস্ত ফ্যাসিলিটি আপনার যদি থাকে, আপনি ঢাকায় করবেন না। আপনি নগদের মতন যদি আবার ওইখানে বসে ব্যাংকিং সেবাও পেয়ে যান, তাহলে আপনাকে আর কিন্তু শহরে আসতে হবে না। তো এই যে ঢাকার উপর থেকে প্রেশারটা কমানো, এবং আপনি তখনই কিন্তু আপনি স্বল্প আয়ে সব কিছু দেওয়া সম্ভব। কিন্তু আপনি সব কিছু যদি ঢাকা কেন্দ্রিক চিন্তা করেন, তাহলে আপনাকে কিন্তু আর এইভাবে আপনি কম দামে কোনো কিছু দিতে পারবেন এবং সবার স্বপ্ন, সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, এটা আপনি তৈরি করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। সুলাইমান সুখন, কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের উন্নয়নে কিভাবে অবদান রাখছে নগদ? ডেফিনেটলি আর্থিক অন্তর্ভুক্তি যত বাড়বে মানুষের, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তত জিডিপি গ্রোথ এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির উন্নতি হবে। সো নগদে অলরেডি 3.5 কোটি মানুষ ব্যাংকিং সুবিধা পাচ্ছে, আর্থিক সুবিধা পাচ্ছে, তারা আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে এসছে। সো তাদের যে দৈনন্দিন রোটেশন অফ মানি, সেই জিনিসটা ইভেনচুয়ালি দেশের উন্নতিতে সহায়তা করছে। তো আমি বিলিভ করি যে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রায় 3-3.5 কোটি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনার মাধ্যমে নগদ ডিরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি ডেফিনেটলি দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। নগদের গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার কেমন? আমরা এই মুহূর্তে প্রায় 3 কোটিরও বেশি, 3 থেকে 3.5 কোটি গ্রাহক নিয়ে আমরা 2 বছরে। তো সেই হিসাবে চিন্তা করলে আসলে 24 মাসে প্রায় 3-3.5 কোটি গ্রাহক। সো আমরা দারুণ সাড়া পেয়েছি জনগণের কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে, তাদের সবাইকে ধন্যবাদ। গ্রাম পর্যায়ে নগদের প্রচারণা কেমন? তাদের জন্য বিশেষ কি উদ্যোগ রয়েছে? মূলত আমরা যত রকম কমিউনিকেশন প্ল্যাটফর্ম আছে, সেটা বাজারে মাইকিং থেকে শুরু করে, ফেসবুক বুস্টিং থেকে শুরু করে, টিভিতে পপ আপ, ডগি, অথবা পত্রিকায় বিজ্ঞাপন দেয়, আমরা সব কাজগুলোই করেছি। সেই সাথে আমরা সরকারের কাছ থেকেও দারুণ সুবিধা পেয়েছি। বাংলাদেশের যে প্রায় 8,500 পোস্ট অফিস আছে, সেই সব জায়গায় আমরা প্রচার করতে পেরেছি। সো নগদের ব্যাপারে মানুষজনকে আগ্রহী করতে গিয়ে প্রচারণা করেছি। আর প্লাস যেটা বলছি যে আমরা যে সেগমেন্টে কাজ করি, সেখানকার যে মেইন পেইন পয়েন্ট ছিল, যেমন ফর্ম
ফিল আপ করতে হয়, আমার রেট বেশি, আমার অ্যাকাউন্ট না থাকলে টাকা আসে না, এরকম অনেকগুলো সমস্যা ছিল। আমরা সবগুলো সমস্যার সমাধান করে দিয়েছি বলেই আসলে এত দ্রুত হয়েছে। সো আমি বলবো যে নগদের গ্রোথের পেছনে প্রচার একটা বড় ভূমিকা রেখেছে, সব প্ল্যাটফর্ম মিলিয়ে সামষ্টিক প্রচার, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেই প্রোডাক্টটা তৈরি করেছি, অফারটা মানুষের জন্য নিয়ে এসেছি, সেটা মানুষের আসলেই দরকার ছিল। সো আপনি যখন এই দুটো জিনিসকে মেলাবেন, যেটা আপনার দরকার আর সেটা সম্বন্ধে মানুষকে জানিয়ে দিলেন, the result is definitely phenomenal growth, and we are enjoying that phenomenal growth right now. এই প্রতিযোগিতার মার্কেটে নগদ কতটা এগিয়ে, কোন ক্ষেত্রে? আমরা হালনাগাদ করছি। আমাদের যত অফার আছে, আমাদের যত রেট আছে, আমাদের যত কি বলে সম্পৃক্তি ব্যাংকের সাথে, বিভিন্ন বিল পেমেন্ট করার জন্য যে অর্গানাইজেশনগুলো আছে, অথবা মার্চেন্ট কেনাকাটার জন্য যে জিনিসগুলো আছে, অথবা আমরা সামনে চেষ্টা করছি রেভিনিউ বাইরে থেকে যে টাকা আসে, এরকম সব কিছু মিলিয়ে আমরা নগদকে একদম হালনাগাদ রাখার চেষ্টা করছি, যে একজন মানুষের যে ধরনের আর্থিক প্রয়োজনীয়তা আছে তার সাথে মিলিয়ে যাতে আমরা নগদকে ওইভাবে প্ল্যাটফর্মটাকে আপ টু ডেট রাখতে পারি। সো আমার মনে হয় আপ টু ডেট রাখতে পারলেই প্রতিযোগিতার বাজারে আমরা তো উত্তরে যাবই, বরঞ্চ কিছুটা এগিয়ে আছি এবং সামনেও এগিয়ে থাকবো। সৈয়দ শামীম রেজা, আপনি শহরে বসবাস করলেও মন পড়ে থাকে গ্রামে। নিজ গ্রামের বা এলাকার উন্নয়নে কিভাবে কাজ করতে চান? আসলে প্রতিটা লোকের নারীর টান তো প্রথম। আপনাকে একটা সময় আপনাকে ফিরে যেতে হবে। মনে হয় যে যান্ত্রিক শহর থেকে মনে হবে যে আপনাকে কিন্তু একটু সময় হলেও আপনার যে জন্মস্থান, আপনার সেইখানে যেতে ইচ্ছা করবে। তাই সেইখানে আপনার যদি এখন তো জয়ন্তী শেখ হাসিনা তো আপনাকে সে ব্যবস্থা করে দিয়েছে। আপনি ঢাকায় এসির মধ্যে থাকতেন, গ্রামে এসির মধ্যে থাকবেন। গ্রামের বাতাস, গ্রামের মানুষ, সহজ মানুষগুলির সাথে মিশতে যে আনন্দটা আপনি উপভোগ করবেন, এবং সেইখানে যদি আপনি আপনার কিছু উন্নয়নমূলক কাজ করেন, আপনি কিছু সেবামূলক কাজ করেন এলাকার লোকজনের জন্য, এবং তারা খুব কিন্তু আসলে চাহিদা কিন্তু খুব কম। এখন কিন্তু আসলে গ্রাম এবং শহরের মধ্যে কোনো পার্থক্য নাই বেসিক্যালি। আপনি যদি সত্যি কথা বলতে, যে আমার গ্রামে যেতে এক সময় আপনি ঢাকার থেকে যেতে লাগতো একদিন। হ্যাঁ, মানে আমরা এটা যদি কল্পনা করি, আগামী গত 10 বছর বা 12 বছরেই 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা লাগতো, 9 ঘন্টা লাগতো। এখন জাস্ট 3 ঘন্টা, 3.5 ঘন্টা চলে যাওয়া যায়। এবং পদ্মা ব্রিজ হলে আপনাকে হয়তো আমার বাড়িতে যেতে আরও কম সময় লাগবে। আমরা হয়তো অনেকে হয়তো ফরিদপুর থেকে ঢাকায় আপনি এসে অফিসও করতে পারবে, যাদের অফিসটা ঢাকায়। আর ফরিদপুরে তো অলরেডি অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে। পদ্মা ব্রিজ হলে অনেক ইন্ডাস্ট্রি ফরিদপুরে হয়ে যাবে, অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। আপনি তো অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তো দেশের উন্নয়নে আপনি কিভাবে সম্পৃক্ত রাখতে চান? আসলে আমি অনেকগুলি সংগঠনের সাথে জড়িত। আমি আমি বেসিক্যালি সমাজ কল্যাণমূলক, ব্যবসার চাইতে মনে হয় সমাজ কল্যাণমূলক কাজই বেশি করি। হ্যাঁ, যার জন্য হয় কি, সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা যায় যে আমার কাছে লোক সবসময় থাকে, বিভিন্ন সংঘ অ্যাসোসিয়েশনের লোকই নিয়ে থাকি আমি। তাই আপনার সময় তো বের করতেই হবে, আপনাকে হয়তো একটু এর মধ্যে ব্যবসা করতে হবে, পাশাপাশি এদেরকে সময় দিতে হবে। এই যে দুইটা পাশাপাশি আপনাকে চলা, এবং আপনি যখন লোকের সাথে মিশবেন, তখন যত বেশি লোকের সাথে মিশবেন আপনি তত বেশি নিজেকে আসলে মনে হবে যে নিজেকে তুলে ধরতে পারতেছেন। তো এই যে তুলে ধরাটা কিন্তু আপনি আসলে লোকের সাথে না মিশলে আপনি হবে না। আপনার নিজেকে জানতে হলেও কিন্তু আপনার একটা লোকের সাথে করেসপন্ডেন্স করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, আমি হয়তো এদের সাথে কথা বলে বা এই যে সামাজিক কর্মকাণ্ড করে আমি নিজেকে অন্তপক্ষে আমার ভালো লাগে যে না, আমি কিছু করতে পারতেছি এদের সাথে কাজ করে। প্রতিবেদনে দেখলাম প্রতিবন্ধীদের নিয়ে আপনি কাজ করতে চান, তো এই চিন্তাটা আপনার কিভাবে আসলো মাথায়? দেখেন, আজকের থেকে 21 বছর আগে আমার নিজে হয়তো প্রতিবন্ধী আজকে হয়ে যেতে পারতাম আমার মনে হয়েছিল। কারণ আমি প্রায় 6 মাস আমি বেডে পড়েছিলাম, আমার সার্ভাইকাল পেইনে এত পেইন হয়েছিল। তো সেইখান থেকে তখন আমার মাথার মধ্যে চিন্তা হয় যে কিভাবে এদেরকে কিছু, যদি আমি যে প্রতিবন্ধী তাহলে কী হতাম। আমার তখন থেকে স্বপ্ন ছিল যে আমি যদি জীবনে কিছু প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমি এই সেক্টরে, কারণ আমি তখন সিআরপিতে আমাকে রেগুলার যেতে হতো 2 বার করে, এবং থাকতে হয়েছে সিআরপিতে। আমি দেখেছি সেসব মানুষের দুঃখজনক অ্যাক্সিডেন্টে অনেক রকমের হয়েছে, ডিসেবল হয়েছে, এবং এদেরকে কিভাবে অবহেলিত হইতে হয়েছে এটা আমি দেখেছি। যার কারণে আমি তখন থেকে চিন্তা করেছি যদি আমি কিছু করতে পারি তাহলে আমার জীবনে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমি এদেরকে নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে তখন থেকেই আমার ভাবনাটা, আজকে থেকে 21 বছর আগের ভাবনাটাই আমার এখন কাজ করার সেটা আরও বেশি প্রেরণাদায়ক হয়েছে।
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক উন্নয়নের জন্য আপনার নগদ কিভাবে কাজ করছে? নগদ ডেফিনেটলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে খুব সিরিয়াসলি আমরা নিয়ে থাকি। গত বছর থেকে যখন করোনার সময় আমাদের যখন নগদকে জরুরি সেবা ঘোষণা করা হলো, তখন আমরা ডাক বিভাগের সাথে মিলে প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকদের ফসল ঢাকায় আনা নেওয়া করা, তারা যাতে নগদের টাকা পয়সা লেনদেন করতে পারেন, যাতে তাদের সাপ্লাই চেইনটা ঠিক থাকে, এই কাজগুলো করেছি। এখনও যখন আমরা কোনো ধরনের প্রশিক্ষণ, কোনো ধরনের কর্মসংস্থান, এই ধরনের কোনো ধরনের অনুষ্ঠান অথবা কোনো ধরনের ইনিশিয়েটিভের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ দেখি, তখন আমরা যুক্ত হই। প্লাস আমাদের এখানে যারা কাজ করেন নগদের পুরো পরিবারে, তাদের মধ্যে কেউ যদি কোনো কারণে স্পেশালি করোনায় আক্রান্ত হন, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা, এরকম অজস্র উদাহরণ আছে যেখানে আমরা নগদ শুধুমাত্র ব্যবসা না, ব্যবসার সাথে আমাদের যে সামাজিক যে দায়িত্ব আছে সেটাও পালন করার চেষ্টা করি। এই অনুষ্ঠানটির নাম উন্নয়নে বাংলাদেশ। আসলে দেশের উন্নয়ন কতটা দেখছেন? যোগাযোগ ব্যবস্থাটা, আপনি যোগাযোগ ব্যবস্থাটা যেভাবে আগাচ্ছে এইটাকে ধরে রাখতে হবে। আপনার এই উন্নয়নটা আমি উন্নয়ন কোথায়, আপনি আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছরে আপনার প্রথম যে বিদ্যুৎ সারপ্লাস এবং সারা বাংলাদেশে 100% বিদ্যুৎ দেওয়া, এইটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং উন্নয়নের একটা বড় অংশ হলো এই ইলেকট্রিসিটি। এবং বিদ্যুতে যখন আপনি সারপ্লাস তৈরি করতে পারছেন, আপনার সাথে সাথে ইকোনমিক কিন্তু অনেক তৈরি হয়ে গেছে। আপনার এখন কিন্তু প্রতিটা এলাকায় বিভিন্ন ধরনের আপনার জিনিসের ছোট ছোট ক্ষুদ্র ইন্ডাস্ট্রি আপনার যেগুলি ইলেকট্রিসিটি নির্ভর, সেগুলি ইউনিয়নের পর্যায়ে তৈরি হয়ে গেছে এবং সেখান থেকে করতেছে। আমরা কিছু জিনিস, অনেক কিছু ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলি আমরা এখন ইউনিয়ন লেভেল নিয়ে যেতে পারি। আজকের বাংলাদেশ যে অবস্থানে আসছে, এটা কিন্তু বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ আজকে এখানে আসছে। তো এই স্বপ্নের বাংলাদেশকে যদি আপনি বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা হিসাবে দেখতে চান এবং আপনি যদি উন্নতির চরম শিখরে দেখতে চান, আপনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দেন, জননেত্রী শেখ হাসিনাকে সময় দেন, আপনি এই উন্নয়ন আমরা যে সোনার বাংলা এটা দেখে যেতে পারবো ইনশাল্লাহ। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হয়েছে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অবাক বিস্ময়ে বিশ্ববাসী আজ বাংলাদেশের এগিয়ে যাওয়া দেখছে, অনুকরণ করছে এদেশের সার্বিক উন্নয়ন চিত্র। দর্শক, আজ এ পর্যন্তই। দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে কাজ করুন। আল্লাহ হাফেজ।